এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নৈহাটি টু ক্যালিফোর্নিয়া। আর আমি শালমলি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে হাস হাস পাছে লোকে কি বলে সিরিজের এপিসোড 4 নিয়ে। বানালাম অভি অভি বলছে অটিজম। সেটা তো আমি শুনেছি। আহ যে বাচ্চারা পাগল হয় সবাই স্পেকট্রামের লোক। হ্যাঁ, স্পেকট্রাম ছাড়াও এই পৃথিবী বাঁচতো না। আমার জীবনে একটা মৃত্যু ঘটেছে। আচ্ছা, সেই মৃত্যুটা কিসের? আর আজ এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা নিয়ে কথা বলাটা বা সরব হওয়াটা খুব জরুরি। আর এই টপিকটা এত ক্লোজ টু মাই হার্ট যে গতকাল রাতে দু চোখের পাতা মোটেই এক করতে পারিনি। কেমন যেন একটা অস্বস্তি, অসহায়তা কাজ করছিল মনের মধ্যে। প্রথমেই শুরু করি আমার দেশ ভারতবর্ষ নিয়ে, যেখানে আমি বড় হয়েছি, যে জায়গা আমার গর্বের। এই স্পেশালি এবলড বাচ্চাগুলোর জন্য এখনও আমার গর্বের দেশে একটাও স্পেশাল এডুকেশন ক্লাসরুম ভালো মতন নেই। সুতরাং নিউরো ডাইভার্স বাবা মাদের তাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করার আগে 7-5 ভাবতে হয়, কারণ সত্যি অর্থে তেমন কোয়ালিটি স্পেশাল এডুকেটর আমাদের ওখানে এখনও খুব অভাব। তাছাড়া খেলার পার্ক থেকে শুরু করেই ক্লাসরুম, কোনো জায়গায় তাদের জন্য প্রপার ইনফ্রাস্ট্রাকচার এখনও তৈরিই হয়নি। আর সাহসে ভর করে যদিও বা বাবা মারা তাদের আদরের সন্তানটিকে স্কুলে পাঠান, তাও বাবা মাকে ঘন্টার পর ঘন্টা ক্লাসরুমের বাইরে বসে থাকতে হয়, কারণ বাচ্চাটি ডায়াপারিং, বাচ্চাটির না বলা কথা বোঝার মতন লোক নেই বলে। এর থেকে অসম্মান আর কি হতে পারে বলুন তো এই বাচ্চাগুলোর জন্য কিংবা তাদের পরিবারের জন্য। আর ভিড়ের মধ্যে যদি সেই নিউরো ডাইভার্স বাচ্চাটি মেল্টডাউন হয় কিংবা মাটিতে শুয়ে পড়ে কাঁদে কিংবা রিপিটেডলি এক বিহেভিয়ার, এক অ্যাক্টিভিটি কিংবা এক কথা আওড়াতে থাকে, তাহলে তো আর বলারই কথা না। রীতিমতন ভিড় করে লোকে দাঁড়িয়ে পড়বে দেখার জন্য, যেন সার্কাস হচ্ছে। এই অমানবিক আচরণ এখনও কি পাল্টাবে না? এটা তো 21st সেঞ্চুরি। এখন তো আমরা এক্সপেক্ট করতেই পারি যে মানুষ যথেষ্ট অ্যাওয়্যার, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ায় তো সব কিছুই জানা যায় চাইলে। শুধু নাচ গান এই ভিডিও ছাড়াও কিন্তু অ্যাওয়ারনেসের উপর প্রচুর ভিডিও হচ্ছে, প্রচুর অটিজমের উপর ভিডিও আমরা দেখতে পাই সারাদিন ফোন স্ক্রোল করলেই। জানার ইচ্ছা থাকলেই তো জানা যায়। তাহলে কিভাবে বলুন তো যে আমাদের সমাজ এখনো অ্যাওয়্যার নয় এই নিউরো ডাইভার্সিটি ব্যাপারটা নিয়ে? যথেষ্ট অ্যাওয়্যার সকলেই, কিন্তু তাও কাউকে ছোট করার মধ্যে নিজের যে একটা সেলফ প্লেজার আছে না, সেটাকে কোথাও গিয়ে মানুষ মনে হয় ফুলফিল করতে চায় আমাদের সমাজে। এই কথাগুলো শুনে আপনাদেরও অস্বস্তি লাগছে না? লাগারই কথা। একবার ভেবে দেখবেন তো এই বাচ্চাগুলো আর তাদের পরিবারের কতটা এম্বারেসিং লাগে এই সিচুয়েশনগুলো ফেস করতে প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে, যে কারণে তারা চায় যে এক কোণে, ঘরের কোণায় লুকিয়ে বসে থাকুক, যাতে কারণ না নজরে আসে তাদের প্রিয় সন্তানটিকে, যাদেরকে তারা নিজের প্রাণের থেকেও বেশি পছন্দ করে। তাই ভাবলাম আজকের টপিকটা নিয়ে আরেকটু কথা বলা উচিত। তবে এখন তো শুনি যে প্রত্যেক মাসেই অটিজম অ্যাওয়ারনেস মান্থ কিংবা স্পেশাল ডিজিজ অ্যাওয়ারনেস মান্থ কিংবা জেনেটিক ডিসঅর্ডার অ্যাওয়ারনেস মান্থ। আমার মনে হয় এই অ্যাওয়ারনেস মান্থগুলো না আমাদের মতন ফ্যামিলির জন্য একটা কনসোলেশন প্রাইজ মাত্র। অ্যাওয়্যার আমরা সকলেই, আসল প্রয়োজন যেটা সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স আর ইনক্লুশন, যেটার মানেই আমাদের সমাজ বোঝে না। ইনক্লুড করার অর্থই কি সেটাই এখনও কারোর কাছে ক্লিয়ার নয়, বা ক্লিয়ার হলেও মানতে চান না। একটি নিউরোটিপিক্যাল বাচ্চার সাথে যদি একজন স্পেশালি এবলড বাচ্চা বেশিক্ষণ মেশে, তাহলে বাবা মারা মনে করেন হয়তো তার সো কল্ড সুস্থ বাচ্চাটিও কোনো অসুবিধা দেখা যেতে পারে ভবিষ্যতে।
কি বলি বলুন তো? এই হাসিও পায়, কিন্তু আবার এগুলো কিন্তু আমরা এই সো কল্ড এডুকেটেড লটরাও করেই থাকি। এই এই যে একটা অসম ব্যবহার, এগুলোকে আগে ঘোচাতে হবে। আর তাই সোসাইটির এই অসম অমানবিক ব্যবহারের বিরুদ্ধে গর্জে ওঠার সময় এখন এসছে। দিস ইজ হাই টাইম, উই অল নিড টু অ্যাক্ট। কারণ নো ওয়ান ইজ বর্ন দ্য সেম, এভরিবডি ইজ বর্ন ডিফারেন্ট। সেটাই তাদের আইডেন্টিটি। কেউ কালো, কেউ লম্বা, কেউ বেটে, কেউ মোটা, কেউ হাবলা, কেউ ক্যাবলা, কেউ পাগল, কেউ অ্যাবনর্মাল, এটা কখনো কাউকে লেবেল করার প্যারামিটার হতেই পারে না। অ্যাটলিস্ট এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমাদের মতন শিক্ষিত মানুষের সমাজে, কিন্তু কি আনফর্চুনেট বলুন তো, আমাদের মতন এই শিক্ষিত লোকরাই আজকাল এমন ভুল কাজটা করে ফেলে তাদের অজান্তেই, জাস্ট ফর সেলফ প্লেজার। একটু আগেই যেটা আমি মেনশন করলাম, এই ধরুন আমি আপনি যারা হাতে পায়ে সুস্থ, অ্যাটলিস্ট দেখে তো তাই মনে হয় মানসিকভাবেও সুস্থ, তারাই যদি এমন নিচু মানসিকতার কাজ করি, তার থেকে তো আমি বলবো যে একটু হাবলা, একটু অ্যাবনর্মাল হওয়া ভালো। তাতে কোনো মুখোশ নেই, তাতে কোনো নাটক নেই। অ্যান্ড এভরিবডি ইজ বর্ন ডিফারেন্ট। দ্যাটস নট দেয়ার উইকনেস, দ্যাটস দেয়ার আইডেন্টিটি। এটা বোঝার সময় এসছে। আর আজকে আমার এই স্পেশাল টক ফর স্পেশাল নিডসের এপিসোডে রয়েছেন একজন বিশিষ্ট বাংলা অভিনয় ইন্ডাস্ট্রির একজন দারুণ অ্যাক্টর। অনেক বছর আগে অবশ্য তার অ্যাক্টিংয়ের সাথে সম্পর্ক আর নেই, কিন্তু শি ডাজন্ট নিড এনি ইন্ট্রোডাকশন, আপনারা ওনাকে দেখেই চিনতে পারবেন। উনি হচ্ছেন কৌশানী, আর ওনার জীবন এখন পুরোপুরিভাবেই রোদ্দুরময়। তার একমাত্র সন্তান রোদ্দুরকে বড় করে তোলার জার্নি নিয়ে আজকে কৌশানী আমাদের সাথে শেয়ার করবে সমস্ত গল্প। কৌশানীর সাথেই হবে একটু আড্ডা, আর তার সাথে আমাদের সোসাইটির জন্য কিছু ইম্পর্টেন্ট মেসেজও থাকবে। পারলে এই ভ্লগগুলো, এই এপিসোডসগুলো আমার হাসার সিরিজের বেশি বেশি করে শেয়ার করবেন। শুধুমাত্র আমার চ্যানেলের রেভিনিউয়ের জন্য বলছি না, কিন্তু সোসাইটির ভালোর জন্য বলছি। ভীষণ দরকার। নাচ গানের ভিডিও কিংবা ভাড়ামি, ইয়ার্কি ঠাট্টা হাসি প্রচুর তো হলো, এবার আসল জায়গাগুলোকে একটুখানি ঠিক করতে হবে, ভীষণভাবে অ্যাড্রেস করা প্রয়োজন। কিন্তু বিশ্বাস করুন, তাই সমাজের স্বার্থে, সকলের স্বার্থে, সকলকে ভালো রাখার স্বার্থে, একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাওয়ার স্বার্থে এমন কিছু এপিসোডস, এমন কিছু রিয়েল আনকমফোর্টেবল ডিসকাশনেরও প্রয়োজন আছে বলে আমি মনে করি। আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে কৌশানীর সাথে শুরু করা যাক আমাদের আজকে স্পেশাল হাস হাস এপিসোড, স্পেশাল টক উইথ স্পেশাল নিডস। আমরা সকলেই তো মানুষে ভীষণ কমপ্লেন করি, আমি কেন একটু মোটা, কেন একটু বেটে, আর একটু ফর্সা হলে ভালো হতো, আমার ছেলে কেন এবারে ফুল মার্কসটা পেলো না, পেতে পারতো। এই সমস্ত কমপ্লেনগুলো আজকে যে মানুষটার সাথে আমরা মানুষটার সামনে বসে আছি, তার জীবন যুদ্ধের কাছে এই কমপ্লেনগুলো একদমই বোকা বোকাই শোনাবে। তো কৌশানীর থেকেই শুনে নি ওর জীবন যুদ্ধ, আর ওর জীবনের কিছুটা কথা, কেন ও আজকে আমার স্পেশাল টক ফর স্পেশাল নিডসের এই সেশনেই বা এসছেন, সবটাই জানবো কৌশানীর থেকে। কৌশানী, একটু যদি তুমি ইন্ট্রো দাও সুন্দর করে, একটু বলো নিজের বিষয়ে, ভালো হয়। আচ্ছা, আমার কোটে গোল দিয়ে দিলি তো, ঠিক আছে। নমস্কার, আমি কৌশানী। আমাকে আমি আমি কি বলি বলতো, আই থিঙ্ক জীবন যুদ্ধ তো বোধহয় সবারই, প্রত্যেকেরই। হ্যাঁ, কেউই ভালো, কেউই যে খুব ল্যাভিশলি আর উইদাউট এনি
স্ট্রেস আর উইদাউট এনি যুদ্ধ কাটাচ্ছে সেটা নয়। একটা কৃষকও যেমন যুদ্ধ করছে, একজন বিলিয়নিয়ারও সেরকমই যুদ্ধ করছে আর কি, তাদের মতন করে। তো যুদ্ধ তো আমরা সবাই করছি, বাট আচ্ছা আমি আম, আমাকে হয়তো 2% মানুষ চেনে, আর 92% মানুষ চেনে না। আমি অত্যন্ত ক্ষুদ্র একটি মানুষ। আমি আম, আমার একটা পরিচয় হচ্ছে যে আহ, একটা একটা সময় আমার জীবনের একটা পার্ট, আমি অভিনয় জগতের সাথে যুক্ত ছিলাম। আম, আমি প্রায় 2006 থেকে 2015 অব্দি আমি কাজ করেছি কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির সাথে। মানে শুধু উম, কাজ নয়, আহ, আমার জানা অন্যতম ভালো অভিনেতা বা অ্যাক্টর বলতে যেটা বোঝায় কৌশানী সেরম ধরনের, যেমন সেন্স অফ হিউমার, তেমন কমিক সেন্স, তেমন সেন্স অফ টাইমিং, সব মিলিয়ে আমার কাছে তো একজন ভীষণ প্রিয় অভিনেত্রী সে। ওটা কমপ্লিটলি ব্যক্তিগত ওর ওপিনিয়ন। হ্যাঁ, এটাতে কেউ সাই দেওয়া নাই দিতে পারে না আর কি, এটা কমপ্লিটলি ওর ব্যক্তিগত ওপিনিয়ন। তো এই একটা পার্ট আমার লাইফের একটা পার্ট গেছে যেখানে আমি অভিনয় জগতের সাথে যুক্ত ছিলাম। আর আমার পরের পার্ট হচ্ছে এখনো অব্দি আমি আমার থার্ড ফেজে রয়েছি। তো আমার থার্ড ফেজে হচ্ছে আমি বিয়ে করেছি। বিয়ে করে আমি প্রথমে মিডল ইস্টে ছিলাম, তারপরে এখন আমি এই মোমেন্টে ইউএসএ তে রয়েছি, টেক্সাসে। আর এখানে আসার আই থিঙ্ক শেলি, আমি ওকে শেলি বলে ডাকি। তো শেলির এখানে আসার একটা সব থেকে বড় কারণ হচ্ছে যে আমার একটি পুত্র সন্তান রয়েছে যার বয়স এখন 7 প্লাস, এবং ও একটি নিউরোডাইভার্স বাচ্চা। আচ্ছা, নিউরোডাইভার্স বাচ্চা মানে স্পেসিফিক্যালি আমি যদি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে ওর মাইল্ড অটিজম রয়েছে। মানে সোসাইটি কে জানানোর জন্য এটা বলতে হলো আর কি। মাইল্ড অটিজম রয়েছে, আরো অনেক কিছু আছে বোধহয়, এডিএইচডিও আছে বোধহয়, বোধহয় একটুখানি ডিসলেক্সিয়াও আছে। তো মোট কথা, ও ও হচ্ছে আমার একটা নিউরো ডাইভার্স সন্তান। এবং উম আমার পেছনে দেখলেই সবাই বুঝতে পারবে, ওই যে ওখানে মহাদেব রয়েছেন যিনি আমার মহাগুরু, তার পাশে রয়েছে সদ্গুরু যিনি আমার গুরু। আর আমার যদি ক্ষুদ্র গুরু থাকে সে হচ্ছে রোদ্দুর, কারণ ওই আমাকে অনেক কিছু শিখিয়েছে। ওর সাথে 7টা বছর কাটাতে কাটাতে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু, জীবনের অনেক ডাইমেনশন আমি আবিষ্কার করেছি আর কি। এই হচ্ছে আমার আপাতত একটা ইয়ে, আমার পরিচয়, যে বাস আর কি। এবার বলো, যে রোদ্দুরের ডায়াগনসিস, সেটা তুমি যেদিন জানতে পারলে, সমাজ, চারিপাশের মানুষ, তাদের সাথে যুদ্ধ লড়াই তো ছেড়েই দিলাম, নিজের মনের সাথে নিজের যে লড়াইটা ছিল, সেটা কিভাবে তখন তুমি অ্যাকসেপ্ট করেছিলে, কিভাবে নিজের সাথে সেই লড়াইটা লড়েছিলে? আমি 2018-তে রোদ্দুর একটা ইয়েতে যেত তোর, ওই যেরকম কিন্ডার গার্ডেন হয় সেই কিন্ডার গার্ডেনে যেত। আম, সেখান থেকে আমাকে বলেছে, তখন রোদ্দুরের বয়স কত, 1.5 বছর হবে। তখন বলল যে এরকম উম, মনে হয় ওর না, মনে হয় অটিজম আছে। আমার অটিজম আবার কি, গায়ে মাখে না মাথায় দেয় কিছুই জানি না। আমি গুগল করলাম, গুগলে যেটা দেখলাম সে তো আমার পা থেকে পুরো মাটি সরে গেছিল। হুম, হুম। আহ, অভিকে জানালাম। অভি তখন, ও যেহেতু সাউদিতে চাকরি করে, আমি তো সেই সময় বাহারিনে। অভিকে জানালাম। অভি অভি বলছে অটিজম, সেটা তো আমি শুনেছি আহ যে বাচ্চারা পাগল হয় তারা। তো ও আমাকে ফার্স্ট এই কথাটা বলেছিল। আমি না আহ, ওকে খুব ধমক দিয়েছিলাম যে বাজে কথা বলিস না বলে, ওকে ফোন রেখে দিয়েছিলাম। তারপরে আমি গুগল করা স্টার্ট করি। তখনও কিন্তু ওর কোনো ডায়াগনোসিস হয়নি, এটা জাস্ট একটা টিচার জাস্ট বলে দিয়েছে আর কি ওর কয়েকটা সিমটমস দেখে। তখন 1.5 বছর বয়স। এবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, এই হলো সে হলো, কিন্তু কোথাও কোনো ডায়াগনোসিস হয়নি সেরকম ভাবে রোদ্দুরের। এবং ওই 1.5 বছর থেকে রোদ্দুরের বয়স যখন 2.5, তখন এই যে মাঝখানের 1 ইয়ার পিরিয়ড, এই 1 ইয়ার পিরিয়ডে আমরা কিন্তু একটা কি বলে মানে
এইরকম পজিশনে আছি, একবার ভাবছি হয়তো আছে, একবার ভাবছি হয়তো নেই, মন চাইছে যেন না হয়, মানে মন চাইছে যে যেখানেই যাব তারাই যেন আমাদেরকে বলে না না ওর অটিজম নেই। এই যে যখনই ওকে আমরা নিয়ে গেছিলাম, এটা জানার পর পেডিয়াট্রিশিয়ানের কাছে, পেডিয়াট্রিশিয়ান বললো না এখন ইটস টু আর্লি টু সে। তো আমরা খুব খুশি হয়েছিলাম, এত রিলিভড হয়েছিলাম, কিন্তু রোদ্দুরের রাত্রেবেলার ঘুম হচ্ছে না, রাত্রেবেলা হঠাৎ করে জেগে যাচ্ছে, কান্নাকাটি করছে, কথা বলছে না। তাহলে ঠিক আছে চলো স্পিচ থেরাপি স্টার্ট করি। স্পিচ থেরাপিস্টের কাছে তো হরিবল এক্সপিরিয়েন্স। হুম। তো এইভাবে চলছে। এবার অ্যাকচুয়ালি যখন রোদ্দুর আমরা 2019-এ মোটামুটি মেন্টালি একটা জায়গায় এসেছি যে আচ্ছা ঠিক আছে হয়তো অটিজম আছে, কিন্তু সেটাও যে ডায়াগনোসিস করেছিলেন তিনিও লিখেছিলেন পাশে প্রভিশনাল। এবার আজকের দিনে দাঁড়িয়ে আমি বুঝতে পারলাম প্রভিশনাল বলে কোনো কথাই নেই, হয় অটিজম আছে নয় নেই। হয়নি। হ্যাঁ, মাঝখানে ওই প্রভিশনাল হ্যান ত্যান এসব ফিলোসফিক্যাল কথাবার্তা বলে লাভ নেই। তো যাকে আহ তখন আমি আমাদের দুজনেরই, আমার আর অভির, আমরা না একটা বড় টাইম অব্দি আমরা একটা ডিনায়াল মোডে ছিলাম যে না অটিজম নেই, হয়তো অন্য কিছু আছে। কারণ বাড়ির বড়রাও বলছে ওরকম হয়, দেরি করে কথা বলে, আমাদেরও এরকম কারোর হয়েছে দেরি করে কথা বলেছে, কেউ বলছে না আমার তো আমি তো অনেক দেরি করে কথা বলেছি। এবার সবাই এই যে কথাগুলো বলছে তাতে আমি আমি আর অভিজ্ঞতা একটা রিলিফ ফিল করছিলাম, আর রিলিফ ফিল করছিলাম বলে উম আমরা ভাবছি ওটা রিলিফ ফিল করছি, কিন্তু বেসিক্যালি ওটা ছিল ডিনায়াল মোড। আমরা ডিনাই করছিলাম বলে আমরা রিলিফ ফিল করতে চাইছিলাম, তাই এমন মানুষদের কাছে অ্যাপ্রোচ করছিলাম যারা বলবে যে না, কিন্তু আমরা সামহাও সেই মানুষটার কাছে রিচ আউট করতে পারছিলাম না যে যে বলবে হ্যাঁ আছে, ডোন্ট ওয়েস্ট হিজ টাইম, হ্যাঁ আছে। এটা হয়নি। তো ডিনায়াল একটা অনেকটা বড় টাইম আমরা ডিনায়াল করেছিলাম, এবং তখন আহ রোদ্দুরের সাথে আমাদের সম্পর্ক খারাপ ছিল, খারাপ হয়ে গেছিল। অ্যাট দ্য ভেরি সেম টাইম আমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছিল, কারণ আমরা কেউই এই বিষয়টার জন্য রেডি ছিলাম না। আর আহ আমি বুঝতে পারছিলাম না যে কি করলে, মানে অবভিয়াসলি অটিজম তো কিছুই জানি না তখন, কি করলে কি হবে কিছুই বুঝতে পারছি না, যে যা বলছে তাই করছি। উম তো একটা অনেকটা সময় কোনো গাইডেন্স নেই, কিচ্ছু নেই, প্রপার কোনো রকম কিছু পাচ্ছি না যেখান থেকে পড়াশুনো করব, কিছুই হচ্ছে না। অভিও ঘেঁটে আছে, আমিও ঘেঁটে আছি। তো ওই একটা একটা বছর আমরা পুরোপুরি ডিনায়াল মোডে নিজেকে রিলিফ দেওয়ার জন্য, শুধুমাত্র নিজেদেরকে রিলিফ দেওয়ার জন্য আমরা অ্যাভয়েড করে গেছি। ওটা ওই ওই ফেজটা ছিল যে অ্যাভয়েড করে গেছি, আর কিছু ছিল না। মানে ওটা একটা সব থেকে উম আমি বলবো না খারাপ ফেজ, বিকজ খারাপ বলে আর কিছু হয় না। আহ ওটা একটা লার্নিং ফেজ ছিল, ওটা একটা খুবই ট্রমাটিক ফেজ ছিল। ওখান থেকে আই থিঙ্ক রোদ্দুরও ট্রমাটাইজড হয়েছে, আমিও ট্রমাটাইজড হয়েছি, আর অভিও ট্রমাটাইজড হয়েছে। আমরা তিনজনেই ট্রমা আমাদের শরীরে, আমাদের সিস্টেমে ঢুকিয়ে নিয়েছি আর কি ওই টাইমে। তো হ্যাঁ, মানে একটা বড় টাইম আমরা ডিনায়াল করেছিলাম। তা এই যে এই ডিনায়াল মোড থেকে আজ থেকে 7 বছর আগে কৌশানীর মা হওয়া, তারপর রোদ্দুরের ডায়াগনোসিস পাওয়া, তারপরে এই ডিনায়াল মোড নিজেরা ভীষণভাবে আহ, মানে ভীষণভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা, যেখানে একটা সবার মনেই একটা চাপা ডিপ্রেশন অ্যাংজাইটি কাজ করছে, কিন্তু কি অ্যাকচুয়াল প্ল্যান আমরা জানি না। এই ফেজটাতেই কিন্তু এখনো বহু বহু গুচ্ছ গুচ্ছ বাবা মা, বিশেষ করে যারা ইন্ডিয়ায় আছেন, যাদের আমরা চিনি, আমি তুমি গুটি কয়েক যাদের চিনি আর কি, যারা অ্যাটলিস্ট মুখে বলেছেন যে আচ্ছা আমার বাচ্চার এই ডায়াগনোসিস ধরা পড়েছে। আমাদের যে হুম, একটা ছোট্ট গ্রুপ আছে আর কি, সেখানে কয়েকটি বাবা মা তারা বলেছে মুখ দিয়ে। এমন প্রচুর বাবা মা আছেন যারা সেটা বলতেও রাজি নন, কিন্তু এই লড়াইটা লড়ে যাচ্ছেন সমানে, আর ওই ডিনায়াল মোডেই হুম, তারা রয়ে যাচ্ছেন। ফলত কি হচ্ছে, বাচ্চাটা দিনে দিনে আরো রিগ্রেস করছে, তার রিগ্রেশন বাড়ছে।
এখান থেকে তোমার কি মনে হয় যে নিজেকে বের করে আনার পথটা কি হতে পারে? কেন বাচ্চাটা তো সাফার করছে সেক্ষেত্রে। তুই যখন কোনো একটা নতুন দেশ ঘুরতে যাস, তখন কি করিস? একটা আইটিনারি বানাস, তাই হুম। তো, যে এই দেশে হুম। আমরা এই জায়গাগুলো ঘুরতে যাব, তাই হুম। তো। হুম। আমরা অনেক কিছুই করি, আমরা জামা কাপড় কিনি, আমরা ওই জায়গাটা সম্পর্কে জানি, আহ বোঝার চেষ্টা করি, ওখানকার রুলস কিরকম হচ্ছে সেটা বোঝার চেষ্টা করি। বাট এগুলো সবকিছু করার ওপরে একটা একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস করি, যেটা সাবকনসিয়াসলি করি, সেটা কি বলতো? সেটা কি? হচ্ছে একসেপ্টেন্স। মানে আমরা যে জায়গাটাতে যাচ্ছি, সেটার কালচার, সেখানকার মানুষ, সেখানকার ওয়েদার, সেখানকার খাবার, সেখানকার দিন রাতের পার্থক্য, সবটাই আমরা একসেপ্ট করে নিলাম, যে আগে আমি একসেপ্ট করলাম, অ্যান্ড দেন আমি ওটা এক্সপ্লোর করতে গেলাম। হুম। তো আমি আমার বাচ্চাকে, সে বাচ্চা নিউরোটিপিক্যাল হোক বা ডাইভার্স, যে বাচ্চাই হোক না কেন, সাদা হোক বা কালো, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হোক বা মেন্টালি ওর সমস্যা, ডিসঅর্ডার রয়েছে, নার্ভের সমস্যা রয়েছে, বা জাস্ট একটু বেশি দুষ্টু, যাই হোক না কেন, প্রথমেই প্রয়োজন হচ্ছে সে বাচ্চাটাকে এক্সপ্লোর করার আগে প্রথম হচ্ছে আমি একসেপ্ট করে নিলাম, হোয়াট এভার, হু এভার ইউ আর, আই একসেপ্ট ইউ, আই একসেপ্ট ইউ গ্রেসফুলি। নাও এই একসেপ্ট যখন আমি করে নিলাম, নাও ইটস টাইম ফর এক্সপ্লোরেশন। হুম। এক্সপ্লোরেশন মানে কি? এবার ওই হচ্ছে গাইড, তোমাকে কিচ্ছু করতে হবে না। ওই গাইড, ওই তোমাকে দেখিয়ে নিয়ে যাবে যে আমার কোনটা চাই কোনটা চাই না। ইউ জাস্ট হ্যাভ টু কিপ ইয়োর মাইন্ড, ইয়োর ব্রেন, ইয়োর হোল সেন্সরি সিস্টেম ওপেন। হুম। তুমি সব নিজেকে ওপেন করে রাখো। আর তুমি তুমি মনে করো যে তুমি একটা এমন ট্রেনে রয়েছো, যে ট্রেনটা কখনো কখনো রাজধানীর গতিতে চলবে, কখনো কখনো মালগাড়ির মতন চলবে, কখনো কখনো লোকাল ট্রেনের মতন চলবে। তো তুমি কখনোই এটা ভেবো না যে স্ট্রেট ভাবে চলবে না। নিউরোটিপিক্যালের যে জগৎটা, তার থেকে নিউরোডাইভার্সের জগতের পার্থক্য এটাই যে এখানে আমরা অনেক গ্রাফ পাবো, কখনো আপ, কখনো ডাউন, কখনো স্ট্রেট, কখনোই স্ট্রেট পাবো না। হুম। তো এটা এটা কিন্তু অনেক স্তরে হয়, মানে যেমন ধর ইমোশনাল স্তরে হবে, ফিজিক্যাল এক্সর্শন হবে, সবকিছুই হবে। কিন্তু তুমি যদি মনে করো যে আমি জাস্ট এক্সপ্লোর করবো, আমি জাস্ট দেখবো যে এটা হয় কিনা, অথচ আমি একসেপ্ট করবো না ডিপ ইন মাই হার্ট, তাহলে কিচ্ছু হবে না। তুমি যে থেরাপি করো না কেন, পৃথিবীর সব থেকে দামি থেরাপিস্টের কাছেও তুমি যদি তোমার বাচ্চাকে নিয়ে যাও, তুমি যদি মাসে 1 কোটি টাকাও খরচা করো তোমার বাচ্চার পেছনে, তাহলেও হবে না। এই এই থেরাপির ব্যাপারে আমি আসবো খুব শিগগিরই। হ্যাঁ, তো তার মানে যেটা বোঝা গেল সেটা হলো অ্যাকসেপ্টেন্স ইজ দ্য কি। আগে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যান্ড আচ্ছা। নট অনলি হ্যাঁ। দ্যাট, হুম। নট অনলি দ্যাট, তুমি যখন বাইরে বেড়াতে যাচ্ছ, তুমি কি একসেপ্ট করছো? ইয়ার আমাকে ওখানে গিয়ে এটা খেতে হবে, এটা করছো, নাকি বলছে আচ্ছা ওখানে এটা পাওয়া যায়, আচ্ছা আমরা ওখানে যাব, আমাকে তার জন্য ভোর 3টের সময় উঠতে হবে। তো তোমার কি আছে ভেতরে? একটা অ্যাডভেঞ্চার আছে, হ্যাপিনেস আছে, এক্সাইটমেন্ট আছে, অল আর ভেরি পজিটিভ স্ট্রিংস। তুমি যদি একটা একটা যন্ত্র নিই, তার পজিটিভ স্ট্রিংস গুলো হচ্ছে ওইগুলো যেখানে আমার প্রচুর এক্সাইটমেন্ট কাজ করছে। আই ডোন্ট নো, এই যে আই ডোন্ট নো কথাটা, এটাই তোমাকে অনেকটা গ্রাউন্ডেড করে দেবে। সো বেসিক্যালি accept with grace, accept with happiness, gratefulness, দ্যাটস অল। মানে ওইটা না থাকলে একসেপ্ট করেও লাভ নেই। মানে আমি একসেপ্ট করে এমনি করে বসে থাকলাম, আমি একসেপ্ট করেছি, সেটা করে লাভ নেই। একসেপ্ট করো গ্রেসফুলি, হ্যাপিলি, এক্সাইটমেন্ট রাখো, অ্যাডভেঞ্চার হতে চলেছে, অনেক বড় একটা অ্যাডভেঞ্চারাস জার্নি এটা। তাহলে দেখবে তোমার 70% থেরাপি ইজ ডান দেয়ার। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি, এটা একদম মানে আমার মনের কথা বললে আর কি। আচ্ছা, আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা ধরো আমি অ্যাকসেপ্ট করলাম,
ওকে, হুম এটা এটা আমার রিয়েলিটি, এটা আমার বাচ্চার রিয়েলিটি। নাও আই হ্যাভ টু ফাইট। হুম। এবার ফাইট করার অর্থই কি 10টা থেরাপিতে বাচ্চাকে পাঠিয়ে দেওয়া? ওই ফাইটের পাথটা একটু বলো, কেন প্রচুর সাধারণ এবং মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারেও এরকম বহু নিউরো ডাইভার্স বাচ্চা আছে, যাদের বাবা মার হয়তো ওই তুমি যেটা বললে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচা করে থেরাপি করানো ফিজিবল না বা সম্ভব না বা রিয়েল নয় সেটা। উম, কেন তাদের পেট চালানো আছে, তাদের রোজগারের একটা আয় আছে সীমিত। তো সেই জায়গা থেকে কি করা উচিত সেই সব বাবা মায়েদের? দেখ, খেয়াল করে দেখবি, আহ যদি আমরা একটুখানি অটিজম বা এই নিউরো ডাইভার্সিটির স্ট্যাটিস্টিক্সটা একটু দেখে নিই, হুম আর আমরা যদি একটুখানি এটা দেখি যে এক্স্যাক্টলি কোন লাইফস্টাইলে বা কোন কোন এরিয়াগুলোতে নিউরো ডাইভার্সিটির ইনক্রিজমেন্ট হচ্ছে, হুম। মানে প্রতি বছরই ইনক্রিজ করছে, করোনার পরে অনেক বেশি ইনক্রিজ করেছে। হ্যাঁ। তো তুই খেয়াল করে দেখবি যে যে সমস্ত জায়গাগুলো রুরাল এরিয়া, সেই রুরাল এরিয়াতে নিউরো ডাইভার্স বাচ্চা তুই কম পাবি, হুম পাবি, কিন্তু হুম অনেক অনেক কম পাবি, হুম। তার পার্সেন্টেজ অনেক কম হয়। কিন্তু সেটাই তুই যখন একটা আহ শহরে শহুরে চলে আসছিস, কন্ট্রি, হ্যাঁ 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 শহরে হ্যাঁ। শহরে আসছিস, হুম মেট্রোপলিটনে যে তুই চলে এলি না, তখনই দেখবি তার অনেক বেশি পার্সেন্টেজ, অনেক বেশি। হুম কিন্তু তাহলে কেন, এটা কিসের রিজন? রিজন তো অনেক কিছু আছে, আমি এত ডিপে ঢুকছি না, কারণ এই এই রিজন গুলোতে ঢুকতে গেলে অনেক সাইন্টিফিক টার্মস আসবে, অনেক কিছু আসবে যেগুলোর খোদাই করার এই মুহূর্তে প্রয়োজন নেই। কিন্তু খেয়াল করে দেখবি তুই যে যেহেতু আহ এখন একটা বাচ্চা যদি গ্রামে, নিউরো ডাইভার্স বাচ্চা যদি গ্রামে জন্ম নেয়, তাহলে তার মা বাবারা কি করবে? ছেড়ে দেয় তো, মাটির সাথে খেলছে, কাদার সাথে খেলছে, পুকুরে ঝাঁপ মারছে, ও দেখছে যে আমার বাকি ভাই বোনেরা সব গাছে উঠছে, গাছের ডাল ধরে এরকম করে ঝুলছে, নিয়ে ঝুলতে ঝুলতেই বাঁদরের মতন দোলনা খাচ্ছে। আবার কেউ কেউ তো আপসাইড ডাউন হয়ে যায়, পুরো মাথাটা নিচে পাটা ওপরে, সেখানে এরকম করে দোলনায় দুলছে। তো বেসিক্যালি আমাদের এই নিউরোটাইপিস জগতে যে কথাটা বলা হয় যে আমরা বলি পাঁচখানা সেন্সেস, বেসিক্যালি আমাদের আটখানা সেন্সেস। তো সেই আটখানা সেন্সেস, পাঁচটা সেন্স তো সবাই জানে, তিনটে এক্সট্রা, সেটা হচ্ছে ভেস্টিবুলার, প্রোপ্রাইসেপ্টিভ, ট্যাকটাইল। আর ট্যাকটাইল তো জানে, ভেস্টিবুলার, প্রোপ্রাইসেপ্টিভ আর ইন্টারোসেপ্টিভ। হুম ইন্টারোসেপ্টিভটা হচ্ছে আমাদের শরীরের ভেতরে থাকে, প্রোপ্রায়োসেপ্টিভ হচ্ছে আমাদের শরীরের বাইরে থাকে কিন্তু পুরো শরীরেই থাকে, হুম ভেস্টিবুলার কানের ভেতরে থাকে। হয়ে গেল। এবার এই যে মাথাটা নিচু করে ঝোলানো, ঝুলিয়ে যে ইয়ে করে, এটা এই যে দোলনা জাতীয় যে কোনো মুভমেন্ট জাতীয় বিষয়, সেগুলো সবটাই হচ্ছে ভেস্টিবুলার। ট্যাকটাইল মানে হচ্ছে সবটাই তোমার স্পর্শ বাহ। হুম হুম ওরিয়েন্টেড, মানে এই যে ধুলো ঘাঁটছি আমি, এই যে জলে অত উপর থেকে লাফ মারছি, এই করছি ওই করছি, যা যা করছি সেই সমস্ত ওই খড়ের গাদায় লাফ মেরে দিলাম। খড়ের উপর মানে ধান কাটা রয়েছে তো উপরে তো এরকম খোঁচা খোঁচা থাকে, তার উপর দিয়ে দৌড়ে চলে গেলাম, ঘাসের উপরে আমি সারাক্ষণই কালি পায়ে থাকছি। এই যে একটা নেচার যে একটা হিল করার টাইম পাচ্ছে বা স্কোপ পাচ্ছে, সেটা মেট্রোপলিটনে হয় না। কারণ বাচ্চাদেরকে সেই অর্থে সেই পরিবেশে ছাড়া হয় না। আরো একটা বড় কারণ হচ্ছে যে আমি একটা কথা বলতে ভুলে গেছি তোর আগের প্রশ্নটাতে, সেটা হচ্ছে যে মা বাবার যে একসেপ্ট করতে পারে না, তার একটা বড় রিজন হচ্ছে সোসাইটি। ঠিক আছে, কারণ সোসাইটি একটা মিথ তৈরি করে রেখেছে, বা বলতে পারিস যে এমন একটা জাল বুনে রেখেছে, যেখানে মা বাবারা ভয় পেয়ে যাচ্ছে যে নিউরোডাইভার্স বাচ্চাদেরকে আমি রেজ করব কি করে। কারণ এরকম টিটকিরি শুনতে হবে, কারণ নিউরোডাইভার্স বাচ্চাদেরকে বেসিক্যালি বলা হয় যে ব্যাড পেরেন্টিং এর ফলাফল। হুম এটা একটা মানে এটা এর থেকে অশিক্ষিতের মতন কথা আর পৃথিবীতে হতে পারে না। ঠিক হুম আছে। তো উম, আহ,
বাবা মায়েরা ভয় পেয়ে যায়, ও বাবা স্কুল থেকে কি বলবে, আমি তো কারোর সাথে মিশতেই পারবো না, মা ভাবে আমার তো কোনো বন্ধুই হবে না, বাবা ভাবে যে আমার আমার বাড়িতেই কেন এরকম বাচ্চা জন্ম নিল, এই সমস্ত হয় আর কি। তো তাদের কোনো আইডিয়াই নেই যে আইনস্টাইন কে ছিলেন, তাদের কোনো আইডিয়াই নেই যে এলন মাস্ক কি কিভাবে এসেছেন, গ্যালিলিও কিভাবে এসেছেন, সক্রেটিস কে ছিলেন। আম, একজন খুব বড় পেন্টার ছিলেন, আমি নামটা ভুলে গেছি। আহ অনেক বড় বড় মিউজিক মিউজিক আর্টিস্ট, পেন্টার, সায়েন্সের বড় বড় দিগ্গজ, ঠিক আছে, হ্যাঁ। সবাই স্পেকট্রামের লোক। হ্যাঁ, স্পেকট্রাম ছাড়াও এই পৃথিবী বাঁচতো না। তো ছেড়ে দে, ওটা ছেড়ে দে, স্পেকট্রাম ছাড়া পৃথিবীতে যত আবিষ্কার হয়েছে তার কোনো আবিষ্কারই সম্ভব ছিল না যদি স্পেকট্রামের মানুষ না আসতেন এখানে, এই পৃথিবীতে জন্ম না নিতেন। নিউরোডাইভার্স ওয়ার্ল্ড আছে বলেই এই পৃথিবীটা এখনো অব্দি ব্যালেন্সড আছে, এটা মাথায় রাখতে হবে। প্রতিটা ছোট্ট ছোট্ট জিনিস, সেটা সায়েন্সের হতে পারে, সেটা মিউজিকের হতে পারে, সেটা আর্টের হতে পারে, সেটা স্পিরিচুয়াল হতে পারে, সেটা যাই হোক না কেন একটা নিউরো ডাইভার্স মানুষের হাত দিয়েই হয়েছে সব সময়তেই। আহ যে কোনো আবিষ্কার, আর সব সময়তে সেই মানুষটাকে সেই সময়কার সোসাইটির লোকেরা ঢিল ছুঁড়ে মেরেছে, বিষ খাইয়ে মেরেছে, তাদেরকে হীনমন্যতায় ভুগতে দিয়েছে, তাদেরকে একা ফেলে রেখেছে, তাদেরকে না খেতে দিয়ে মেরে রেখেছে। এটা প্রত্যেক যুগের সোসাইটির মানুষরা করে এসেছে। যখনই একটা ভেড়ার দলে, কালো ভেড়ার দলে একটা ভেড়া সাদা হয়, তখন বাকি কালো ভেড়ারা ওই সাদা ভেড়াটাকে মারে। এটা হচ্ছে নিয়ম প্রকৃতির, তাই মানুষকে দোষ দিচ্ছি না। কিন্তু আমি যেটা বলছি যে যখন আপনার বাচ্চার একটা একটা জিনিস রয়েছে, আপনি বুঝতে পারছেন, তখন শুধু বাচ্চাটাকে চেঞ্জ করব এই মেন্টালিটিটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনাকে যেটা করতে হবে যে আমরা যে জগৎটা তৈরি করেছি, যে একটা আমরা নিজেদের একটা সংসার তৈরি করেছি, সেইখানে আমরাও চেঞ্জ হব। আর আমি ওকে বলবো না যে তুমি আমার ওয়ার্ল্ডে এসে শেখো, আমি ওকে বলবো আমরা তোমার ওয়ার্ল্ডে আসছি, আমাদেরকে সুযোগ দাও। হুম। এবং তখন একটা দেনা পাওনা হবে, সেই দেনা পাওনা থেকে একটা ব্যালেন্স তৈরি হবে নিউরোডাইভার্স আর নিউরোটিপিক্যাল এর মধ্যে। সেই ব্যালেন্স থেকেই কিন্তু টিপিক্যালও শিখবে, নিউরো ডাইভার্স থেকে, ডাইভার্সও শিখবে টিপিক্যাল থেকে। একটা দেনা পাওনা হবে, তখন একটা টিম তৈরি হয়। আর সেই টিম যখন তৈরি হয়, তখন সেই বাচ্চাকে বা সেই ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যেতে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারে না। নাকি কোনো সোসাইটি বাধা দিতে পারে, নাকি কোনো দেশ, না সমাজ, না মানুষ, না অন্য কিছু। সেই টিমটা করাটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা এই টিমটাকে বানাবো। আচ্ছা, এটা তো একটা কথা যেটা আমার বলার ছিল, ভুলে গেছি। তারপরে আমরা আমরা কোন কথায় ছিলাম, আমরা যে তুই আমায় জিজ্ঞেস করলি? হ্যাঁ, আমি থেরাপি, তো, হ্যাঁ, থেরাপি, থেরাপি। থেরাপি। আচ্ছা, থেরাপি না, আমি বলি আপনার সবাইকে একটা কথা, যে থেরাপি বলে সত্যি কিছু হয় না। একটা আইডিয়া হয় যে আচ্ছা আমরা কিভাবে ওর যে যে সেন্সরি অর্গান গুলো সেভাবে কাজ করছে না, আমরা সেগুলোকে একটু মজবুত করতে পারি। বাট অ্যাকচুয়ালি কি মোটিভ থাকে জানিস, মোটিভ থাকা উচিত। সেটা হচ্ছে ওর ব্রেনের কোন পার্টটা খুব বেশি কাজ করছে। হুম। এবার ধর আমি জানতে পারলাম যে রোদ্দুর খুব হুম। ভালো সাঁতার কাটে, হুম। ওর মধ্যে এমনিতেও একটা সেলফ লার্নার আছে। তো আমি ধর জানতে পারলাম যে এ খুব ভালো সাঁতার কাটে, তখন আমি কি করব, যে আমি পড়াশুনো ছেড়ে বাকি সমস্ত কিছু রাখবো, কিন্তু আমি অনেক বেশি মানে 80%, 70-80% রাখবো ওই পার্টটাতে, যে পার্টটা ও স্ট্রং। হুম। এটা এবার তুই বলবি যে কৌশানী এটা তো নিউরোটিপিক্যাল এর ক্ষেত্রেও সেমই করা উচিত। হ্যাঁ, সেম করা উচিত। সবাইকে মা বাবারা আজকালকার দিনে সবাই ভাবে যে আমার বাচ্চা জন্মেই যে আইনস্টাইন হওয়ার জন্য, সে অঙ্ক মানে পেট থেকে বেরিয়েই বলবে ABCD, দেখো আমি শিখে এসেছি। হুম। পেট থেকে বেরিয়েই নার্স বলবে, কাঁদতে বলবে না, বলবে বলো তো 1+1 কি, ও বলবে 2। তুমি জিরো বোঝো,
ও বলবে হ্যাঁ, মানে পেট থেকে বেরিয়ে বেরিয়ে এই জিনিসগুলো করতে হবে। হুম, আজকালকার এই মাইলস্টোন তোমার অ্যাচিভ করেছে এই বয়সে, না করেনি, ও পরে করবে, কি হয়েছে? তার মানে তো এই না, হ্যাঁ আচ্ছা আমি জানলাম যে ন্যাচারালি একটা বাচ্চা এরকম ভাবে গ্রো করা উচিত, হুম, আমি তাকে তার জন্য সাপোর্ট দেব। কিন্তু সেইটা হয়নি বলে আমি একটা স্ট্রেস ক্রিয়েট করব নিজের মধ্যে, আমি গোটা ফ্যামিলিকে একটা স্ট্রেসের মধ্যে রাখবো, আর আমি একটা বাচ্চাকে প্রেসার কুকারের ভেতরে ঢুকিয়ে দেবো, নিয়ে সিটি মারবো, ওইভাবে হয় না। কারণ আপনাকে এটা একসেপ্ট করেই নিতে হবে যে আপনি একটা নিউরো ডাইভার্স ওয়ার্ল্ডে ঢুকতে চলেছেন। তার মানে বাচ্চাটার জীবনটা শুধু চেঞ্জ হবে না, আপনাদের জীবনটা চেঞ্জ হবে বেসিক্যালি। সেটা একসেপ্ট করে নিন, যত তাড়াতাড়ি একসেপ্ট করবেন যে আমার জীবন চেঞ্জ হতে চলেছে, আপনি তত হেলদি থাকতে পারবেন। এইটা হচ্ছে কথা। আর আপনি হেলদি থাকলে চেঞ্জ সিস্টেমে বাকি সবটা হবে। একদম। তাই এখানে যেটা সংক্ষিপ্তভাবে আমি বলবো সেটা হচ্ছে, ওই থেরাপির পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা দিচ্ছেন মানেই আপনি এক্সপেক্ট করে নিচ্ছেন যে আপনার এই রোগটা তারা ডাক্তারের মতন একটা মেডিকেশন দেবে কয়েকটা, সেই লিস্ট অফ মেডিকেশন মানে সেই লিস্ট অফ থেরাপিস আপনার বাচ্চার জন্য আপনি করবেন অ্যান্ড দ্য ইস্যু উইল বি রিজলভ। এটা কোনোদিন হয় না। প্রথমত এটা আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে যে অটিজমটা কোনো রোগ নয়, তাই জন্য তার কোনো মেডিকেশন নেই। a person is born with it and he stays with it। তাই তো মানে হ্যাঁ, মানে দেখ স্টেজ মানে কি, যে আমার যে যে জায়গাগুলোতে ট্রমা জমে আছে, হুম, হুম, ট্রমা আমার ব্রেনকে বা আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কিভাবে এফেক্ট করেছে, হুম, সেই এফেক্টটা আমি যেই মোমেন্টে জানলাম সেই মোমেন্টে আমি ওকে নানান রকম ভাবে হেল্প করতে পারি। এবার হেল্প মানে হচ্ছে থেরাপি। হুম, কিন্তু এটাও তো আপনাদের মানে এটাও আমাদের মাথায় রাখতে হবে যে থেরাপিটা থেরাপি সেন্টারে না হয়ে বাড়িতেও হতে পারে, কিন্তু তার জন্য আপনাকে শিখতে হবে। হুম, আচ্ছা, কিন্তু থেরাপি সেন্টারে যখন আপনারা মানে আমরা যাব, আমি জেনারেলি যখনই থেরাপিতে যাই আমি জিজ্ঞেস করি যে কি কির ওপরে কাজ হচ্ছে, হুম, এবং বাড়িতে আমরা কি কাজ করব। কারণ ও থেরাপি সেন্টারে যাবে হয়তো 1 ঘন্টার জন্য ম্যাক্সিমাম, 1 ঘন্টা করার পর বাকি যে 23 ঘন্টা 23 আওয়ার্স ও আমার সাথে থাকবে। তো ওইটাই হচ্ছে মেন প্রসেস যেখানে কিনা একদম, ও থেরাপিটা পাবে। এবার আমি এই থেরাপি শব্দটা ইউজ করতে নারাজ কেন, আমি মনে করি যে আমরা যদি সাপোর্ট করতে আসি, দ্য অ্যাপ্রোচ শুড বি থেরাপিউটিক। তো থেরাপিউটিক সাপোর্ট, এটা ইটস নট থেরাপি, থেরাপি দিয়ে কিছু হুম, হয় না। হুম, হুম, এটা ইট শুড বি থেরাপিউটিক সাপোর্ট। আমরা একটা থেরাপিউটিক সাপোর্ট করছি। তুমি তোমার বাচ্চার সাথে কিভাবে কোন টোনে কথা বলছো, তোমার ফেসিয়াল এক্সপ্রেশন কি যে সময় তুমি ওর সাথে আছো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কি, এগুলো সমস্তটা ম্যাটার করে একটা বাচ্চাকে রেজ করতে গিয়ে, মেইনলি নিউরোডাইভার্স বাচ্চাকে রেজ করতে গিয়ে। এবার সেই সময়তে তুমি নিজে যদি থেরাপিউটিক না হও, 1 ঘন্টা বাচ্চাকে থেরাপিতে পাঠিয়ে কিছু লাভ হবে না, তার থেকে বাড়িতে রাখো। একদম। আর এই ক্ষেত্রে আমি বলবো, আপনারা যদিও বা থেরাপিস্টের কাছে যাবেন ঠিক করেন, প্লিজ চুজ ওয়াইজলি। আমি এটা অ্যানিকার এক্সাম্পল দিয়ে বলতে পারি, এরকম লাখ লাখ টাকা খরচা করেছি। কৌশানীও হয়তো কিছুটা এই বিষয়ে মানে অ্যাওয়্যার, যে লাখ লাখ টাকা খরচা করা হয়েছে, কিন্তু যিনি থেরাপি করবেন পরবর্তীতে তার মেন্টালিটি দেখলাম যে থেরাপিস্ট আর মোস্টলি ইনটু সেলিং ফিয়ার্স, যেটা বাবা মারা খাচ্ছেন এবং খেয়ে তার বিনিময়ে পয়সা ঢালছেন, রেজাল্ট হচ্ছে জিরো। কেন? সে শুধু মানি মেকিং মেশিনের মতন থেরাপিটা করছেন, সেক্ষেত্রে অ্যানিকাও কোনো রেজাল্ট পাচ্ছিল না। আর আমি বাবা মা হিসেবে ফ্রাস্ট্রেট হয়ে পড়ছি যে আমার টাকাও যাচ্ছে, আমার মেয়েরও কোনো তেমন কোনো চেঞ্জ আমি দেখছি না, অ্যাজ কম্পেয়ার টু দ্য মানি আই এম স্পেন্ডিং অন ইট। তো আপনারা একটু ওয়াইজলি থেরাপিস্টও চুজ করবেন। সব থেকে ভালো নিজে শিখে বাচ্চাটিকে বুঝে নেচারের সাথে যতটা রেখে থেরাপি করা যায়, হ্যাঁ, আমার মতে এটা মনে হচ্ছে হয় মেন। যত অর্গ্যানিক বেশি একটা নেচার সিস্টেম। ওরিয়েন্টেড হ্যাঁ, হবে অর্গ্যানিক। তত ভালো হিলিং হবে। আর হুম, নিজেকে শিখতেই হবে, হুম, 100%। নিজেকে এডুকেট করতেই হবে, কিছু উপায় নেই।
আমাকে তুমি আরেকটা বিষয় বলো, যেটা বেশিরভাগ বাবা মারা বলে থাকেন আর কি, নিউরো ডাইভার্সের বাবা মারা, যে এই যে বাচ্চাগুলো যে সেলফ স্টিমিং করে, কিংবা ধরো মেলডাউনস হলে একটুখানি মানে বেশি মাটিতে পড়ে একভাবে সে কাঁদতে থাকবে, কিংবা সে রেপিটেটিভ কোনো কথা বলতেই থাকবে, বা রেপিটেটিভ কোনো অ্যাকশন চোখের সামনে আঙ্গুল টেনে করতেই থাকবে, এটা তো বাচ্চাটা নিজেকে, নিজের ব্রেন আর নিজের বডিকে ব্যালেন্স করার জন্য ও ভীষণভাবে লড়াই করছে নিজের ভিতরে, তাই জন্য ও সেলফ স্টিমিং করছে। এবার বাবা মারা ভীষণভাবে এম্বারেসড হয়ে পড়ছেন বাচ্চাদের এই সেলফ স্টিমিং এর জন্য। আমাকে অনেক বহু বাবা মা বলেছেন, তারা হয়তো আমার পডকাস্টটি দেখবেন, যে কিভাবে বন্ধ করব, যেটার উত্তর আমার কাছেও নেই। কেন এটাকে বন্ধ করাটা কি খুব হেলদি, মানে এটা বন্ধ করার কি খুব প্রয়োজন আছে, মানে আমি এটা একটু। আমি একটা ছেলেকে ফলো করি ইনস্টাগ্রামে। ছেলেটির বয়স হচ্ছে 18-19 ইয়ার্স হবে হয়তো। ছেলেটি অটিস্টিক এবং ওর নিজের প্রোফাইল রয়েছে ইনস্টাগ্রামে, হুম অ্যান্ড হি ইজ কোয়াইট ফেমাস, হুম ইউএসএ বেসড। তো ওর একটা ও একটা রিল বানিয়েছে দেখলাম, যে এই যে স্টিমুলেটরি বিহেভিয়ার, হুম এইটা ওকে এবিএ দেওয়া হয়েছিল। তো আমি এখানে এবিএ নিয়ে কোনো কথা বলতে চাই না, বাট হোয়াট হি সেড যে এবিএ ওর স্টিমিং বন্ধ করতে চেয়েছিল, বিকজ স্টিমিং, ফর এবিএ স্টিমিং ইজ আ বিহেভিয়ার, ঠিক হুম আছে? স্টিমিং কে বিহেভিয়ারের সাথে কোনোভাবে কানেক্ট করা যায় না, কারণ বিহেভিয়ার ইজ আ কমিউনিকেশন, স্টিমিং ইজ নট আ কমিউনিকেশন। স্টিমিং হচ্ছে যে যখন তুমি সেন্সরিলি ওভারলোডেড হয়ে যাচ্ছ, তখন তুমি যে কোনো একটা, এই যে দেখ না, আমি তোর সাথে কথা বলতে বলতে এবং দুলছি, এটাও স্টিমিং। বা তুই হয়তো ওই সময়তে, কথা যে বলতে বলতে সময়টাতে, আমি এরম করছি, এটাও হয়তো হ্যাঁ, আমার। বা আমরা হুম সবসময় তো একটা হুম হুম এরকম হুম করি, হুম। বা এটা করি, বা কেউ এটা এটা করতে থাকে, বা কারোর নেল হাতে বাইটিং। হুম এটা করতে থাকে, হুম কেউ এটা করতে থাকে। দিস অল আর স্টিমিং। তো স্টিমিং কখন করে? যখন মানুষ সেন্সরিলি ওভারলোডেড হয়ে যাচ্ছে, আর মানুষ নিজেকে সোশ্যাল এনগেজমেন্ট মোডে রাখতে চাইছে। বেসিক্যালি ফ্রন্টাল কর্টেক্স, এখানে আমাদের কর্টেক্স থাকে, তো ফ্রন্টাল কর্টেক্স থেকে আমরা চাইছি যে আমরা চিন্তা করব, আমরা কথা বলবো, কনভারসেশন করব, কমিউনিকেশন করব। বেসিক্যালি আমি নিজেকে একটা সোশ্যাল এনগেজমেন্ট মোডে রাখার চেষ্টা করছি। দ্যাটস ওয়াই মেবি আই এম জাম্পিং, মেবি আই এম ফ্ল্যাপিং, মেবি আই এম টুইস্টিং, maybe I'm just twirling, maybe I'm rocking, whatever. So stimming is very, very important part of a neurodiverse person. স্টিমিং কখনো বন্ধ করা উচিত না। যদি স্টিমিং বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেই মানুষটার পক্ষে বেসিক্যালি সে আর নিঃশ্বাস নিতে পারবে না, কারণ সেটা ব্রেথ হোল্ড করে রাখবে। তো তার একটা স্ট্রেস একটার পর একটা, একটার পর একটা জমা হতে থাকবে। আর স্ট্রেস বডিতে যখন জমা হয়, তখন অক্সিজেন পুরো পার্টে যায় না, ব্রেন নিউরনের মাধ্যমে মেসেজ গুলো ঠিকঠাক দিতে পারে না, তো পুরো সেন্সরি যে সিস্টেমটা আছে সেটা হ্যাম্পার্ড হয়। সো আমি হাত জোড় করে সবাইকে বলছি, আমার কথা বিশ্বাস করতে হবে না। দিস ইজ মাই রিডিং, দিস ইজ মাই এক্সপ্লোরেশন থ্রু মাই আইজ ফর মাই সান। এটা আমার পারসেপশনস, আমার কথা বিশ্বাস করতে হবে না। বাট ইউ পিপল প্লিজ গো অ্যান্ড রিড অ্যাবাউট স্টিমিং, হোয়াট ইজ স্টিমিং, হুম অ্যান্ড ওয়াই স্টিমিং ইজ হ্যাপেনিং। এগুলো আপনারা পড়ুন, পড়ে আপনারা জানুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন যে কেন স্টিম করছে। তারপরে গিয়ে আমার মনে হয় আমরা একটু এমপ্যাথেটিক্যালি যদি চিন্তা করি, যদি আমরা সোসাইটির চশমাটাকে হুম খুলে দিয়ে এমপ্যাথেটিক্যালি চিন্তা করি, যে বাচ্চাটা হয়তো যেটা করছে সেটা হয়তো সোশ্যালি নট একসেপ্টেবল, বাট সেক্ষেত্রে আমরা কি এই স্টিমিংটাকে রিডিরেক্ট করতে পারি, রিডিরেক্ট করে অন্য কিছু করতে পারি? আমরা এক্স্যাক্টলি। সেটা করতে পারি, এই সেটা। চেষ্টাটা করতে পারি। ইউ ক্যান রিডিরেক্ট any kind of features, but do not stop it. That mentality of stopping someone to
যে এটা যে কিনা হু ইজ ট্রাইং টু বি রেগুলেটেড, তার উপরে এটা একটা সাংঘাতিক বড় টর্চার। তো মা বাবা হিসেবে প্রথম কাজই হচ্ছে যে আমার বাচ্চার যা যা ফিচার্স রয়েছে সেটা এক্সপ্লোর করা, সেটা বোঝা এবং সেটা একসেপ্ট করে হেল্প করা, নাকি জাজ করা। আমি যদি সবকিছুকে উল্টো করে দিই তাহলে জাজমেন্টের জায়গায় চলে যাবে। মা বাবারা যদি জাজমেন্টে চলে যায় তাহলে সে বাচ্চার হ্যাঁ, হয়ে এবারে যাবে। আমরা যে আলোচনাটা করছিলাম একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তোমাকে আর বেশিক্ষণ ধরে রাখবো না, তোমার বিজি স্কেডিউল। এবারে আমাকে বলো যে এই 7 বছর আগের কৌশানী আর এখনের এই পরিণত, এই শান্ত কৌশানী, এইটা আমরা ব্যাকগ্রাউন্ড দেখে কিছুটা আঁচ করতে পারছি। তুমি একটু যদি তোমার এই সেলফ ইঞ্জিনিয়ারিং বা ইনার ইঞ্জিনিয়ারিং, এটা মানুষের কাছে এই কনসেপ্টটা এখনো ক্লিয়ার নয়। নয় তারা মালা জপ করেন, নয় তারা হরে রাম হরে রাম হরে রাম এরম কিছু একটা করছেন, কিন্তু কেন মেডিটেশনের প্রয়োজন আমাদের জীবনে, এইটা একটু যদি মানুষকে তুমি আলোকপাত করো এই বিষয়ে। আচ্ছা, তাহলে সেটা সেটা বলতে গেলে না একটা 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 কথা আমাকে বলতেই হবে। হুম। যে সময় আমি বাবার আমি আমি যে সময় রোদ্দুরে প্রচুর কাজ করছি আর কি, প্রচন্ড ঢুকে আছি, তোরা জানিস আমাকে, যে সেই সময় আমি আমাদের একটা যারা আপনারা জানেন না তাদের জন্য বলি, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপটা আমি ফর্ম করি 2020-তে। এবং সেখানে অলমোস্ট মানে অনেক অনেক, আমি এখন কাউন্ট বলতে পারবো না, বাট অনেক পেরেন্ট রয়েছেন, যেখানে কিনা আমরা এভরি উইকে বসতাম এবং সেখানে স্কেডিউলিং হতো বাচ্চাদের, সেখানে পড়াশুনো, একসাথে পড়াশুনো হতো, এসব কিছু হতো, অনেক কিছু হতো। আর সে সময় আমি আমি এতটাই ইম্যাচিওর আর অ্যামেচারিস্ট ছিলাম যে সে সময় আমি ভাবতাম যে আমি সব চেঞ্জ করে দেবো, আমি পড়াশোনা করবো, আমি সব চেঞ্জ করে দেবো। খুব ইম্যাচিওর ছিলাম। যাকে এখন শান্ত হয়ে গেছি তার একটা অনেক বড় কারণ হচ্ছে আমার জীবনে একটা মৃত্যু ঘটেছে। আচ্ছা, সেই মৃত্যুটা কিসের? সেই মৃত্যুটা হচ্ছে আমার বাবার মৃত্যু 2021-এ হয়, 2রা জুন। এবং সেই মোমেন্টের পর থেকে শেলি এবং আমার আরো যারা রয়েছে, পূজা, সুতপা, এরা এরা সবাই নোটিস করে যে আমি চুপ করে গেছি। আমি হুম। একদম চুপ, নট অনলি চুপ, আমি ভ্যানিশ। আমি কোথায় আছি, কিভাবে আছি, কেমন আছি, এরা কেউ জানতো না তখন হুম। যে আমি কিভাবে আছি। তো সেই সময় আমি জীবনে অনেক মৃত্যু দেখেছি, কিন্তু বাবার মৃত্যুটা আমার জীবনের ডাইমেনশনটাই চেঞ্জ করে দেয় পুরোপুরি। হুম। এবং আমি আহ এত পড়াশুনো করার পরেও এমন একটা ট্রমাটাইজড ফেজ দিয়ে গেছিলাম, কারণ যে আমার বাবা গেছেন কোভিডে, এবং আমি সেই সময় বাহারিনে, আমি বাবাকে দেখতে পাইনি। উম বাবা আজিমগঞ্জে ছিলেন, মুর্শিদাবাদে। ওই যে আমার একটা কি বলবো, আমার একটা ট্রান্সফরমেশন হলো বেসিক্যালি। আহ তুই খেয়াল করে দেখবি, তুই একটা উম গরমকালে কড়া রোদ পড়েছে, আর কড়া রোদ মানে প্রচন্ড রোদ, আর তুই সেই কড়া রোদের মধ্যে দিয়ে একটা হাঁটছিস ছাতাটা নিয়ে হাঁটছিস, ভীষণ রোদ, তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু ছাতাটা তোকে বাঁচিয়ে রেখেছে। হঠাৎ করে সেই ছাতাটা হারিয়ে গেল, ভেঙে গেল, কিছু একটা হলো। এবার সে কড়া রোদটা দিয়ে তোকে হাঁটতে হবে, তুই জানিস না কতক্ষণ লাগবে তোর ডেস্টিনেশনে পৌঁছতে। তো ওই ফিলিংটা যেটা হয় না, যেখানে কাঠ ফাটা রোদ্দুর, যেখানে মানে মানুষ বাড়ি থেকে বেরোনোর কথা ভাবে না, সেই ঠাঁঠা রোদ্দুরে আমি সেই সময় দাঁড়িয়েছিলাম, আর আমার ওই রকম ফিলিং হচ্ছিল যখন বাবা চলে গেল, মনে হলো যেন মাথা থেকে ছাতাটা চলে গেল। আর ঠিক সেই সময়তেই যদি তুই হঠাৎ করে দেখিস যে ঈশান কোণে একটা কালো মেঘ উঠেছে, আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আস্তে 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 পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে গেল।
মাথার উপরে মেঘটা এলো, তোর আর রোদ লাগছে না, আরাম লাগছে, তুই এবার নিশ্চিন্তে যে ডেস্টিনেশনে পৌঁছতে চাইছিস সেখানে তুই পৌঁছচ্ছিস। উম সেই রকমই ফিলিং হয়েছিল আমার, এখনো হয়, যখন আমার জীবনে সদ্গুরু এলেন। তো আহ আমরা জানি যে মেঘ কখনো রোদ ছাড়া সম্ভব নয়, কারণ রোদই হচ্ছে আহ আমরা জানি প্রসেসটা কিভাবে, মাটি থেকে জল উপরে বাষ্প হয়ে যায়, তারপরে সেটা মেঘ ফর্ম করে। তো এই পৃথিবীতে সমস্ত কিছুই ইন্টারকানেক্টেড, সেরকমই আমার জীবনেও বাবার চলে যাওয়া, সদ্গুরুর আমার জীবনে আসা, রোদ্দুরের আমার জীবনে থাকা, আমার এই পুরো জীবন যুদ্ধ, এই পুরোপুরি পুরোপুরি বিষয়টাই ইন্টারকানেক্টেড। আহ আমি সেজন্য একটু আমার যেহেতু ডাইমেনশন চেঞ্জ হয়েছে, একটা ট্রান্সফরমেশন হয়েছে, আমার অ্যাঙ্কার হারিয়ে গেছে, কিন্তু আমি সামহাউ সেলফ অ্যাঙ্কার্ড হয়ে গেছি, নিজেকে অ্যাঙ্কার করে ফেলেছি। সেক্ষেত্রে একটা ম্যাচুরিটি এসেছে। আম, এবং তখন সদ্গুরুর আহ, সদ্গুরু না থাকলে 2021-এ যদি সদ্গুরু আমার জীবনে না আসতেন, তাহলে আমি কি হতে পারতাম, কি হয়ে যেতাম, সেই বিভীষিকাময় চিত্রটার কথা নাই বা বললাম। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সদ্গুরু এলেন। আমি ইনার ইঞ্জিনিয়ারিং করলাম। আহ এখন মোটামুটি সবাই জানে ইনার ইঞ্জিনিয়ারিং কি, বা যদি নাও জানেন তাহলে আমি বলবো নিশ্চয়ই ঈশা ফাউন্ডেশনে সদ্গুরুর ডিজাইন করা ইনার ইঞ্জিনিয়ারিংটা অবশ্যই আপনারা পড়ুন। আপনাদের জীবনে নিউরো টিপিক্যাল বাচ্চা থাকুক, নিউরো ডাইভার্স বাচ্চা থাকুক, আপনার এজ 80 হোক আর আপনার এজ 14 হোক, ম্যাটার করে না। ইনার ইঞ্জিনিয়ারিং যে কেউ করতে পারে। আহ আমি যেহেতু অন্য জগতের সাথে সদ্গুরু রয়েছেন বলে বেঁচে গেছি, আমি নিজের ভেতরটা অনেকখানি কি বলে বলতো, ওই নাট বল্টু দিয়ে টাইট করা, তো সে বেসিক্যালি আমি মোবিলিটি করেছি নিজেকে। তোমাকে তোমার মনকে নিজের আন্ডারে রাখতে হবে, আর সেটা একটা প্র্যাকটিস দ্বারা সম্ভব, সেটা একদিনে সম্ভব নয়। ভীষণভাবে একটা ডিসিপ্লিন থাকতে হবে যে এই হ্যাঁ, জন্য আমাকে সময় এভরি বার করতেই হবে। করতে হবে যে এটা আমার রিচুয়াল, এটা আমাকে করতে হবে। আমার তাতে কি পরিবর্তন আসছে না আসছে, আমি কি আবার লিবারেশন পেয়ে গেলাম, সেটা মেইন কথা নয়। মেইন কথাটা হচ্ছে যে আমার মনকে আমি কাজ করাতে পারি কি। আজকে যদি আমি বলি যে আমার মন বলছে আইসক্রিম খাবো, বাট তোমার উচিত নয় আইসক্রিমটা খাওয়া, তুমি কি তোমার মনকে বলতে পারছো যে না এখন দেওয়া যাবে? আর ঠিক। সেটা কি তোমার মন শুনছে? হুম। সেইটাই হচ্ছে প্র্যাকটিস, আর সেই প্র্যাকটিসের মধ্যে থাকলেই সব ভালো, আর যদি না থাকো তাহলে ওই চলতে থাকবে যেরকম চলছে। ঠিক। দারুণ লাগলো আজকে তোমার সাথে কথা বলে। আর এ কারণেই, কেন এই টপিকটা ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, তার জন্য হুম। মনে হলো যে যা যা তুমি বললে সবটাই এতটা রিলেটেবল যে পর মুহূর্তে কোন প্রশ্নটা করব, এতটা আবেগপ্রবণ হয়ে পড়ছি যে কোন প্রশ্নটা পরে করব সেটা ভুলে যাচ্ছি আর কি। এতটাই একটা সুন্দর সেশন হলো। শুধু আমার জন্য নয়, আমার মনে হয় যে এমন যেসব বাবা মারা আছেন যারা এখনো অবধি ঠিক এইগুলো অ্যাকসেপ্টেন্স, ইনক্লুশন, এই জিনিসগুলোতে নেই, এখন ওই অ্যাওয়ারনেস উইক, অ্যাওয়ারনেস মান্থটাকে বেশি সেলিব্রেট করছেন। আমার মনে হয় যে অ্যাওয়ার তো আমরা সকলেই সোশ্যাল মিডিয়ার যুগে, কিন্তু মানছি কজন, হুম। আমরা আমরা ভিতরে অ্যাবজর্ব করছি কজন, সেইটা করাটা খুব জরুরি। আর বাদবাকি তো কৌশানী বলেই দিল যে থেরাপি কিভাবে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন নিজের জীবনকেও, আর আপনার সাথে সাথে আপনার বাচ্চাটির জীবনকেও কিভাবে আরো সুন্দর করে তুলতে পারেন। কেন অটিজম আসলে অসম একটা জার্নি। আমরা যারা এটাকে রীতিমতন প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করছি, তারা আমরা জানি যে কতটা অসম এই এই জার্নিটা। তাই এটাকে ভয় পাবেন না, এটাকে গ্রেসফুলি অ্যাকসেপ্ট করুন আর এগিয়ে যান। নিজেদেরকেও আর নিজের আশেপাশের লোকদেরকেও পারলে আরেকটু বেশি এই বিষয়ে আহ, যদি বলেন জ্ঞান তাহলে জ্ঞান, আর যদি বলেন অ্যাওয়্যার তাহলে অ্যাওয়্যার, যেটা হ্যাঁ। আপনাদের মনে হয় ঠিক সেটা করুন। থ্যাংক ইউ সো মাচ কৌশানী, আমাকে জয়েন করার জন্য। তোমার এত মূল্যবান সময় থেকে আমি একটুখানি সময় বার করে নিলাম জোর করেই রীতিমতন। এইভাবে তুমি আসতে থেকো মাঝে মধ্যেই, আর আমাদেরকে আরেকটু আলোকিত করো, খুব দরকার।
আমিও আলোকিত হই, কারণ আমার সারাদিনে এটা একটা দুর্দান্ত টাইম কাটলো তোর সাথে, আর অনেকদিন পর একটু আড্ডা হলো আর কি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ, চলো বাই। টাটা, বাই। বাই বাই। থ্যাংক ইউ।